ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির। তার এক হাতে লাগেজ আর অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করলো, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? কেবিনে। ততক্ষণে দুজন ৭৬ নম্বর কেবিনের সামনে চলে আসে। আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো। 4টা বার্থ, 4 জনের কেবিন বোঝাই যাচ্ছে। পদ্মজা বলল, আরো 2 জন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। 4 বার্থই আমাদের। পদ্মজা ডান পাশের বার্থে বসতে বসতে বলল, অনেক খরচ করেছেন। আমির লাগেজ জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসলো। বলল, নিকাব খুলো, এবার কেউ আসছে না। পদ্মজা নিকাব খুললো। ঝমঝম শব্দ করে ট্রেন যাত্রা শুরু করলো। আমির জানালা খুলে দিতেই পদ্মজার চুল তীর তীর করে উঠতে থাকলো। পদ্মজা দ্রুত 2 হাতে মুখের সামনে ধরে, বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমির বাম পাশের বার্থে বসে হাসলো। বলল, হাত সরাও, দেখি একটু বউটাকে। পদ্মজা 2 হাত সরালো। ঠোঁটে আঁকা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের উপর থুতনি ভর দিয়ে বলল, এই হাসির জন্য দুনিয়া এফোর ওফর করতে রাজি। পদ্মজা দাঁত বের করে হাসলো, লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুলে খোপা করে দিল। তারপর বলল, এবার বোরকাটা খুলে ফেলো, গরম লাগছে না? পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমির বলল, কেউ আসবে না পদ্মপতি, পৌঁছাতে বিকেল হবে, নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো, আর কিছু তো খুলতে হবে না। পদ্মজার কান রি করে উঠে। আমিরের উড়িতে কিল দিয়ে বলল, ছি। আমির উচ্চস্বরে হেসে উঠল। পদ্মজা ভ্রুকুটি করে বোরখা খুলে এরপর জানালার ধারে বসে বলল, আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে? একজন দারোয়ান আর একজন বুয়া আছে। যে বাড়ি না, তোমার বাড়ি। ওনারা বিশ্বস্ত, নয়তো রেখে এসেছি। পদ্মজা কিছু বলল না। আমির পদ্মজার পাশ ঘেঁষে বসলো। পদ্মজার কানের দুলে টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরলো। পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। চোখ বুঝে স্বভাব বশত বলে উঠে, কেউ দেখবে। আমির ভ্রুকুঞ্চন করে চোখ তুলে তাকায়। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করলো। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে। এরপর আরো শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল, দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল। ধরফড়িয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব পরে নেয়। এরপর আমির দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে। নাকটা মুখের তুলনায় একটু বেশিই লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম। আর এমন করবেন না, আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে। নিন, টাকা নিন, ঝালমুড়ি দেন। লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি। হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও, খাও, এরপর আবার ঘুমাও। দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায় সময় দেয়। পদ্মজা মন দিয়ে শুনছে। একসময় পদ্মজা বলল, একটা কথা জানার ছিল। কি কথা? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে। শুধু মনে হচ্ছে না, একদম নিশ্চিত আমি। আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো। আগ্রহ ভরে জানতে চাইলো, কিরকম? পদ্মজা আরো এগিয়ে আসে। আকাশে দুপুরের কড়া রোদ। ছলাৎ করে রোদের ঝিলিক জানালা গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। বাতাসে ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো। রূপা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে। আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন। উনি সবসময় রুম্পা ভাবির ঘরের দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির পেছনের জঙ্গলে কিছু একটা আছে। সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু একটা। এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই। আমার অকারণেই মনে হয়েছে। জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আর ভয়ঙ্করও হয়নি। কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটু অবাক হলো না, মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আমি এসব। পদ্মজা আমিরের 2 হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে, বলুন, আমি শুনতে চাই। অনেক দিন ধরে নিজের ভিতরে পুষে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো। বলল, আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ। এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি। আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদি নামিয়ে বলল,
কেন কেন দিয়েছেন? আমির হাসলো, বলল, ধুর, এখন এসব গল্প করার সময়। শোনো, এরপর কি করব? পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা ঘুরাবেন না। আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন, কোনো ব্যাপার পাত্তা দেন না, সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন। কেন ঘটনার নিজেকে জড়ান না? কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে বার্থ খামচে ধরার চেষ্টা করে, ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক হয়, আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মজার উৎকণ্ঠা, কি হলো আপনার? কোথায় কষ্ট হচ্ছে? না, কিছু হয়নি। এই পদ্মজা। আমির চট করে পদ্মজার 2 হাত শক্ত করে ধরল, চোখ দুটিতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেকবার বলতে গিয়েও পারিনি, আজ যখন কথা উঠেছে। আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনে একমাত্র সুখের আলো তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল, সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, লুকানোর সব কথা বলুন আমাকে, আপনি আমার স্বামী, আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি, বিশ্বাস করুন। আমির নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান, আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায়। অভিশপ্ত জীবন। পদ্মজা 2 পা কেঁপে উঠে, মাথা ভন ভন করে উঠে, শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। আমি ঢোক গিলে আবার বলল, আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলে মেয়ে ছিল না আমার, তাই মাস ঘুরতেই আমাকে মেনে নিল, ছেলের মতো আদর শুরু করলো। এসব দাদুর মুখে পরে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রিদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান, আব্বা আবার রিদওয়ানকে খুব অনেক আদর করতেন। রিদওয়ান ছোট থেকে আমার সাথে ভেজাল করতো, ঝগড়া করতো। যখন এমন একটা খবর জানতে পারলো, ও আরো হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনা আর রোগা ছিলাম, রিদওয়ান স্বাস্থ্যবান তেজি ছিল। আব্বার এমন ছেলেই পছন্দ, কেন পছন্দ জানি না। 19 থেকে 20 হলেই রিদওয়ান খুব মারতো। আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরো 10টা বানিয়ে বলতো, তখন আব্বা আমাকে মারতেন। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল, 1.5 দিন পড়েছিলাম। রাতের ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি, মুখ বাঁধা ছিল, তাই এত চিৎকার করেছি, তবুও কেউ শোনেনি। ভয়ে বুক কাঁপছিল, মনের ভয়ে মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামের একজন, উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে, রিদওয়ানকে 2টো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান একে তো বলিষ্ঠবান, তার উপর আমার 2 বছরের বড়, কিছুতেই পেরে উঠতাম না। পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার। ওর মস্তিষ্ক অসুস্থ। আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না, সবসময় নিশ্চুপ। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বয়স, শীতের রাতে পালিয়ে যাই। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে, আমার সামনে রিদওয়ান, আব্বা, চাচা, আম্মা, সবাই। বুঝে যাই আমার কোনো জায়গা নাই আর, এখানেই থাকতে হবে, শত কষ্টই হোক থাকতে হবে।